আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই এক ক্লাসের মাধ্যমে পরিসংখ্যানের যত যা কিছু আসতে পারে সবকিছু শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা এতটুকু মাথায় রাখবো যে আমাদের প্রশ্ন দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে এরকম সংখ্যা দিয়ে, আর একটা হচ্ছে বক্স আকারে। আমরা দুটোটাই শিখবো। তো তোমাদের পরিসংখ্যানে দুই ক্যাটাগরির কোয়েশ্চেন তোমরা পাবা। সে একটা হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে মান বের করা, যেরকম মধ্যক বের করা, প্রচুরক বের করা, গড় বের করা। আরেকটাতে হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। তা আমাদের যেগুলো মধ্যক, প্রচুরক, গড় এগুলো বের করা লাগে, ওই যাবতীয় জিনিসগুলো আমরা এরকম বোর্ডে করব। আর যেগুলো আমাদের চিত্র আঁকা লাগে গ্রাফে, ওগুলো আমি তোমাদের গ্রাফে এঁকে দেখাবো ইনশাল্লাহ। তো আসো শুরু করি। তো তোমরা স্ক্রিনের প্রশ্ন দেখতে পাবা এখানে। আমি এটা তুলে রাখছি আমার সুবিধার্থে। প্রথমেই ক নাম্বারে বলা আছে যে হাতির সংখ্যা কোন ধরনের চলক। আচ্ছা, এটা একটু বুঝো। চলক দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হইলো অবিচ্ছিন্ন। এখন বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন কোনটা কি মনে রাখবা। বিচ্ছিন্ন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা মানে যেগুলোকে তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবা। আর অবিচ্ছিন্নতে দশমিক থাকবে। আর একটু সহজ করে দিলে কি হবে, যেগুলোকে তুমি দশমিক আকারে প্রকাশ করতে পারো সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন, আর যেগুলোকে দশমিকে প্রকাশ করতে পারবে না সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। ঝামেলা মনে হবে না, আমি বোঝাই। যেরকম এখানে হাতির সংখ্যার কথা বলা হয়েছে, হাতির সংখ্যা এখন আড়াইটা হাতি হইতে পারে কখনো, যে আমার আড়াইটা হাতি আছে, হইতে পারে না। অথবা পাখির সংখ্যা আড়াইটা পাখি হইতে পারে না। এখন আসো ওজন, ওজনের ক্ষেত্রে কিন্তু 2.5 কেজি হইতে পারে, 1.5 কেজি হইতে পারে। তাহলে এই যে ওজন, সে হবে কি বলতো, তাকে দশমিকে প্রকাশ করা যাচ্ছে। 2.5 কেজি মানে 2.5 কেজি, তাকে দশমিকে প্রকাশ করা যাচ্ছে। তাহলে আমার এই যে ওজন, সে হবে কি অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন কি, এই যে হাতির সংখ্যা, পাখির সংখ্যা, হ্যাঁ, তারপর মানুষের সংখ্যা, এগুলো হবে কি বলতো বিচ্ছিন্ন। তাহলে যেগুলোকে আমি দশমিক দিয়ে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন, যেগুলোকে আমি দশমিক দিয়ে প্রকাশ করতে পারবো না সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। তোমরা এটা তোমাদের মতো সাজাইয়ে লিখে নিতে পারো, দেখছে না। এবার আসো আমরা খ নাম্বারে যদি যাই। খতে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আসো, এই অঙ্কটাই কেন আমি নিলাম ফার্স্টে, কারণ এই অঙ্কের দ্বারা আমরা পরিসর, শ্রেণীব্যাপ্তি সবকিছু বাই করতে পারবো। তো আসো খটা সলভ করি। সংখ্যা দিয়ে যদি তোমাকে কোনো কিছু বাই করতে বলে, সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা বাই করতে হবে সেটা হচ্ছে পরিসর। তো আসো আমরা পরিসর বের করি। এখন পরিসর বের করার সূত্র তোমরা অবশ্যই সকলে এতদিনে জানার কথা, না জানলে এখন শিখে নাও। সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। সর্বোচ্চ মানে কি, এখানে যতগুলো সংখ্যা আছে সেটার ভিতরে বড় সংখ্যাটা। তাহলে দেখো এখানে সবচেয়ে বড়, এখানে আমি 99 দেখতে পাচ্ছি, এর থেকে বড় আর নাই। তাহলে আমি এখানে লিখবো 99 মাইনাস সর্বনিম্ন কি আছে 65 পাইলাম, 50 আছে। 50 থেকে ছোট কিছু আছে দেখো তো, 80, 90, হ্যাঁ 50। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন। যোগ করবো কত, 1। এখন দেখো 99 থেকে যদি 50 চলে যায় তাহলে থাকে কত, 49। 49 এর সাথে 1 যোগ করলে 50। তাহলে আমি এটা পরিসর পাচ্ছি কত বলতো, 50। পরিসর বের হয়ে যাওয়ার পরে তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি বের করা, শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি, পরিসর মুখস্থ করে ফেলো, না থাকলে শ্রেণীব্যাপ্তি, মানে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করবে। এখন পরিসর আমরা কত পাইছি, 50। শ্রেণীব্যাপ্তিকে আমাদের প্রশ্নে কিছু বলা আছে না, ডাইরেক্ট বলছে আমাকে বের করার জন্য। তাহলে আমি এখানে 5ও ধরতে পারি, 10ও ধরতে পারি। দেখো 5 ধরলে তোমার ঘর অনেকগুলো হবে, 10 ধরলে ঘর ছোট হবে, মানে নিচেরটা যত বেশি ধরবা ঘর অত কম হবে। তো আমার যেহেতু স্বাধীনতা আছে আমি এখানে 10 ধরি, তাহলে আমি পাচ্ছি 5। তার মানে আমার ঘর করতে হবে কয়টা, 5টা, আর টাইটেল দেওয়ার জন্য একটা, টোটাল কয়টা হবে, 6টা। এখন এটা যদি 5.5 আসতো তাহলে কি করতাম,
5.5 যেহেতু তোমার ঘর করা লাগবে 6টা, আর টাইটেল দেওয়ার জন্য একটা টোটাল 7টা করা লাগতো। বুঝতে পারছে? যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে তার থেকে একটা বেশি করবা, আর যদি দশমিক সংখ্যা আসে তার থেকে 2টা বেশি করবা। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমি পরিসর বের করলাম, শ্রেণী সংখ্যা বের করলাম। এবার আমাকে যেটা বাই করতে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সেটার জন্য আমি প্রয়োজনীয় সারণী করব। এটা লেখার পরে তুমি ধরো পরীক্ষার খাতাতে লিখছো, লেখার পর কি করবা? ফার্স্ট কাজ হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, এই লেখাটা লিখবা। এরপর তুমি এখানে ঘর করবা কয়টা, যেহেতু আমাদের 5 বের হয়েছে, আমরা একটা বেশি করবো, টোটাল 6টা ঘর করবো নিচে। তো আসো, 1 2, তোমরা স্কেল দিয়ে করবা, 3, ওকে। একটু পানি খাই নিয়ে। আসো, এখন নিচে তো কয়টা করলাম? 6টা। এখন এই পাশে কয়টা করবা? মনে রাখবা, তোমাকে যদি সংক্ষিপ্ত গড় বের করতে বলে, যদি এরকম সংখ্যা দেওয়া থাকে তাহলে ঘর করবা 6টা, আর যদি তোমাকে বক্স দেওয়া থাকতো তাহলে ঘর করতে 5টা। সোজা হিসাব। সংখ্যা দেওয়া থাকলে হয় কি, আমাদের এই যে টেলি চিহ্নর একটা ঘর লাগে এক্সট্রা, এই জন্য বক্সে যতগুলো ঘর থাকে এই সংখ্যা দিয়ে অঙ্ক দিলে তার থেকে একটা ঘর বেশি করতে হয়। তাহলে এখানে যেহেতু আমাদেরকে সংখ্যা দিয়ে অঙ্ক দিছে, তাহলে ঘর করতে হবে 6টা। এই 2, এই হলো 3, এই হলো 4, এই 5 আর 6। কি কি ঘর করবা? ফার্স্ট অবশ্যই শ্রেণী ব্যক্তি, এরপর হচ্ছে কত? শ্রেণী ব্যক্তির পর করবা টেলি। টেলি না দিয়ে আমরা এখানে ইয়া দিয়ে দিতে পারি, কি বলে, হ্যাঁ টেলি দিয়ে দিই। টেলি গণসংখ্যা শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি, না সরি, ধাপ বিচ্যুতি। দেখো, গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দিয়ে, ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দিয়ে। আর এটা হচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতি, তাহলে সংক্ষেপে লিখবো এফআই ইউআই, মানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফলটা ওইখানে বসবে। আর শ্রেণী ব্যক্তি কোত্থেকে বসাবো? শ্রেণী ব্যক্তি কি জিনিস? তুমি যে অঙ্ক করার সময় একটু আগে আমরা সর্বনিম্ন একটা সংখ্যা পাইছিলাম না, সেটা কত পাইছিলাম বলো তো? আমার সর্বনিম্ন সংখ্যা ছিল আই থিঙ্ক 50, তাই না? হ্যাঁ, এই যে 50 ছিল, ভিডিও টেনে দেখো 50 ছিল। ওই 50 থেকে আমাকে কত কত ধরতে হবে? আমি একটু আগে হিসাব করার সময় শ্রেণী ব্যবধান কত ধরছিলাম বলো তো? নিচে কত বসাইছিলাম? 10 না? তাহলে এই 50 থেকে 10 10 করে আমাকে আগাইতে হবে। কিরকম? তুমি 50 থেকে 60 দিলে কিন্তু 11 হয়ে যাচ্ছে, কারণ তোমাকে 50টা কাউন্ট করতে হবে। তাহলে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 59 পর্যন্ত কিন্তু তোমার 10 হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তুমি যত থেকে শুরু করতেছ অতকে কাউন্ট করতে হবে। 50 থেকে শুরু করলে 50 সহ ধরতে হবে। তাহলে আমি যেহেতু 50 থেকে শুরু করতেছি, আমার 10 ঘর হবে কত? 50 থেকে 59, এবার 60 থেকে 69, তারপরে 70 থেকে 79, 80 থেকে 89 এবং 90 থেকে 99। এই হচ্ছে কি আমার শ্রেণীব্যক্তি বের করা শেষ। টেলি চিহ্ন, এটা তোমরা অনেকে পেঁচাই ফেলো করার সময়, এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে করবা। দেখো, 75, 75 কোথায় আছে? 70 থেকে 79 এই ঘরের ভিতরে, মানে এই সীমারেখার ভিতরে কি 75টা আছে না?
তাহলে এই সীমারেখা আমি একটা দাগ দিব। কথা কি বুঝতে পারলাম? আবার দেখো 65, 60 থেকে 69 এই সীমারেখার ভিতরে আছে। 61, 62, 63, 64, 65 আছে। তাহলে এইখানে আমি একটা দাগ দিব। এইভাবে করে তুমি আগাবে। এরকম 80, 80 কোথায় আছে? এই জায়গায়। 55 আমার সাথে সাথে করে ফেলো, বা ভিডিও পজ করে তুমি নিজে নিজে করো বাকিগুলা। 60 এখানে, আবার 80, আবার এখানে, তারপরে 50 এখানে, 75 এখানে, 64 এখানে, ঠান্ডা মাথায়, হ্যাঁ, 70 এখানে, 80 এখানে, 75 এখানে, 55 এখানে, 80 এখানে, 70। দেখো 1, 2, 3, 4, 5 নাম্বারটা সাইডে দিবা না, 5 নাম্বারটা সবসময় গায়ের উপরে। বুঝতে পারছি? 75, কত, 67, 80, এই 5 নাম্বারটা গায়ের উপরে, মানে 4টে শুরু হলো, 5 নাম্বারটা গায়ের উপরে, তারপর আবার 1, 2, 3 করে শুরু হবে। 90, 72, 93, 85, 69, এই যে 5 নাম্বারটা গায়ের উপরে, 74, 80, 78, 64, 64 কোথায় বলো তো? এখানে। তারপরে হচ্ছে 80, তাহলে এই জায়গায়। 65, 65, 65, 65 এই জায়গায়। 99 এই জায়গায়। তোমার টেলি চিহ্ন ঘর করা শেষ। এভাবে করে গণসংখ্যা কি যতগুলা দাগ দিছো এখানে অত নাম্বার লিখবা। যেরকম এখানে 3, তাহলে লিখবা 3। এখানে কত দেখো, এখানে কিন্তু 5, 4 না, 1, 2, 3, 4, এটা 5 নাম্বার, 6, 7, টোটাল 7টা আছে। এখানে আছে কয়টা? 9টা। এখানে আছে কয়টা? 8টা। এখানে আছে কয়টা? 3টা। ডান। শ্রেণী মধ্যমান কেমনে করব? এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে তুমি 50 আর 59 যদি যোগ করো কত হয় দেখো তো? 50 যোগ হচ্ছে কত? 59। ওকে, যোগ করলে হচ্ছে 109, ভাগ করবা 2 দিয়ে, তাহলে কত হবে? 55, 55, 110, 54.4, সরি 54.5, 4 কেমন হয়? 54.5। তাহলে তোমরা এটা লিখে নিতে পারো, মধ্যমান বের করার সূত্র কি বলো? সর্বোচ্চ, সর্বোচ্চ, সর্বোচ্চ না, এটাকে উচ্চ সীমা লিখে, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। এই প্রথমটাকে বলে উচ্চ সীমা, দ্বিতীয়টাকে বলে, সরি, প্রথমটাকে বলে নিম্ন সীমা আর দ্বিতীয়টাকে বলে উচ্চ সীমা। মানে ছোটটাকে নিম্ন সীমা, বড়টাকে উচ্চ সীমা। তোমাকে এটা মনে রাখতে হবে। এটা দিয়ে আবার ক নাম্বারে অনেক রকম কোশ্চেন আসে, যেরকম তোমাকে মধ্যমান দিয়ে দিবে, উচ্চ সীমা দিয়ে দিবে, নিম্ন সীমা বাই করতে বলবে। তুমি কি করবা? নিম্ন সীমাটাকে এক পাশে আইনা বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে যাবা, তাহলেই শেষ। তাহলে আমি এখানে একটা পাইছি, কত পাইছি? 54.5। এভাবে করে কি প্রত্যেকটা বের করা লাগবে? উত্তর হইলো না। একটা পাইছো, তার সাথে এবার তুমি ক্যালকুলেটারে শুধু 10 যোগ করে যাবে। 54.5-এর সাথে 10 যোগ করো, এটার সাথে 10, 10, 10, শেষ। আমার শ্রেণী মধ্যমান বের করা শেষ হয়ে গেল। আসো, এখন ধাপ বিচ্যুতি কিভাবে করবা? মাঝ বরাবর একটা শূন্য ধরবা। কারণ তুমি বলবা আপনার এখানে তো 5টা ছিল, এজন্য আপনি মাঝ বরাবর শূন্য ধরে নিয়ে ফেলতে পারছেন। 6টা থাকলে কি হবে? কোনো সমস্যা নেই। 6টা থাকলে তুমি 3 নাম্বার ঘরে শূন্য ধরবে অথবা 4 নাম্বার ঘরে শূন্য ধরো, তোমার ইচ্ছা, আনসার সেম আসবে। তাহলে মাঝ বরাবর শূন্য ধরে উপরে গুলা যাবে -1, -2, মানে 1 থেকে মাইনাসের সংখ্যা যাবে, আর নিচের গুলা যাবে প্লাসের সংখ্যা 1, 2। আই রিপিট,
ধাপ বিচ্ছিন্ন কি করতে হবে, মাঝ বরাবর একটা তুমি শূন্য ধরে নাও, কোনো সমস্যা নেই একটু এদিক সেদিক হইলে, এবং উপরের দিকে মাইনাসের সংখ্যা যাবে -1 -2 -3, আর নিচের দিকে প্লাসের সংখ্যা আসবে 1 2 3 4 যতটুকু থাকে, যতগুলো ঘর থাকে। ওকে, আমার ধাপ বিচ্যুতি শেষ। এবার FIUI আগেই বলে দিছি, FIUI মানে কি, এই যে গণসংখ্যা আর হচ্ছে কি ধাপ বিচ্যুতিকে গুণ করে এখানে বসাবো। তাহলে 3 গুণে -6, যেহেতু মাইনাস আছে, 7 একে -7, 9 0 0, 8 একে 8, 3 গুণে 6। ওকে, এখন এই সবগুলোকে লিখে যোগ করে এখানে বসাবো। কি বসাবো, কত হয় দেখো তো, 10, এখানে হয় 19, 19 আর 8 কত, 19 আর 8 হচ্ছে 27, 27 3 30। এই গণসংখ্যা সবগুলাকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে n এর মান, আর FIUI এর সবগুলাকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সামেশন FIUI। এই সামেশন মানে হচ্ছে সমষ্টি যোগফল, এই সবগুলাকে যে যোগ করতেছি। তাহলে এখানে কত হয় তুমি ক্যালকুলেটারে দিবা, আমি মনে হিসাব করে নিচ্ছি। এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে -13, আর এখানে হচ্ছে কত, +14, -13 +14, তাহলে থাকতেছে 1। ওকে, তুমি তোমার মতো করে নাও, সমস্যা নেই ক্যালকুলেটর দিয়ে। এরপরে আসো, আমার এখানে এখন কাজ বাজ শেষ, বক্স করা শেষ, এখন আমার সূত্র বসাইতে হবে। তুমি লিখবা যে নির্ণয় সংক্ষিপ্ত গড়, এই সংক্ষিপ্ত গড়ের একটা সূত্র আছে, হ্যাঁ, সূত্রটা হচ্ছে কি a প্লাস সামেশন FIUI ডিভাইড বাই n ইন্টু h। ওকে, দেখা যাচ্ছে ওই পাশটা ক্যামেরায়, হ্যাঁ অবভিয়াসলি দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে আসো, এ কি জিনিস মনে রাখবা, এ মানে হচ্ছে তুমি যেই ঘরটাতে শূন্য ধরছো ওই ঘরের শ্রেণী মধ্যমান। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যেই ঘরটাকে আর কি, যেই যেই সারি বরাবর তুমি শূন্য ধরছো ওইটার শ্রেণী মধ্যমান, ওইটার শ্রেণী মধ্যমান, ঠিক আছে, সেটাই হচ্ছে কি তোমার এ। কত পাইলাম, 74.5 যোগ সামেশন FIUI কত পাইছি আমরা, 1, n এর মান কত পাইছি 30, ইন্টু h এর মান কত, h মানে শ্রেণীব্যাপ্তি আমরা ধরে নিয়েছিলাম 10। ওকে, এটা ক্যালকুলেটর করতে হবে, আই নিড এ ক্যালকুলেটর, ওয়েট। যা ক্যালকুলেটর পাইছি, এখন দিব 74, দেখো আগে এই পাঁচটা তুমি করে নিতে পারো তোমার সুবিধার্থে। তাহলে এখানে 10, 1/30 ইন্টু 10, 1/30 দিবা, যা আসবে তার সাথে গুণ করবা 10, আর যা আসবে তার সাথে তুমি যোগ করবা কত, 74.5। রিল্যাক্স, তাহলে আসতেছে কত দেখো, 74.83। এটাই হচ্ছে কি তোমার গাণিতিক গড়। কত আসছে আমার, 74.83। ঠিক আছে না? হ্যাঁ, আমি একটু চেক করে দেখি, 50, 54.5, হ্যাঁ এটাই কি আমার আনসার, নির্ণয় গাণিতিক গড়। ফাইন, কোনো সমস্যা নাই, যা আসে সেটাই তুমি লিখে দিবে, ওইটাই তোমার আনসার হয়ে যাবে। এই ছিল আমাদের গাণিতিক গড় বের করা। ওকে ফাইন, আমরা বুঝলাম। এর পরবর্তীতে আসো, আমাদের এরপরে প্রশ্ন দেখতে পারতেছো, আমাদেরকে এখান থেকে অজীব রেখা অঙ্কন করতে বলছে। তাহলে মনে রাখবা, অজীব রেখা যদি অঙ্কন করতে বলে তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, অজীব রেখা অঙ্কনের জন্য তোমাকে সারণী অঙ্কন করতে হবে। তাহলে আমরা ক নাম্বারটা আশা করি বুঝছো, গতে চলে যাই। তো দেখো, গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে অজীব রেখা বের করতে। অনেক গ্রাফ আঁকার জন্য সেটিংটা একটু চেঞ্জ করা লাগছে। তা অজীব রেখা অঙ্কন করতে হলে ফার্স্টে আমাদের কাজ কি বলতো, আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য সারণী তৈরি করতে হবে। তুমি ফার্স্টেই লিখবা যে অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয়
সারণী, হ্যাঁ সারণী। এখন সারণীতে তোমার এই পাশে ঘর হবে 3টা, ঠিক আছে। অজীব রেখার কথা বললে ঘর হবে কয়টা? 3টা, 1 2 3। নিচে কয়টা ঘর হবে তুমি প্রশ্নে দেখো। তোমার প্রশ্নে প্রশ্ন না, সরি, এটা তো হচ্ছে ওই সংখ্যাওয়ালাটা, তাই না? সংখ্যাটার ভিতরে আমরা গতবারে কয়টা ঘর করছিলাম বলো তো? একটু আগের অঙ্কটাতে আমরা ঘর করছিলাম 1 2 3 4 5 6, 6টা ঘর করছিলাম, তাই না? হ্যাঁ, 6টা ঘর করছিলাম। তাহলে নিচ বরাবর ঘর হবে কয়টা? 6টা। তাহলে নিচে কয়টা হবে এটা হচ্ছে অঙ্কের উপর ভ্যারি করে, ঠিক আছে। 2 3 4 5 6। তাহলে নিচের দিকে কয়টা ঘর হবে এটা অঙ্কের উপর ভেরি করে। আমার এই অঙ্কে আমি 6টা করছি, এই জন্য এখানে 6টা হয়েছে। কোন অঙ্কে 7টা হলে কোন অঙ্কে 7টা, ঠিক আছে, বুঝতে পারছি। আর এদিকের ঘরগুলোতে কি হবে? ফার্স্টে একটা হবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপর হবে গণসংখ্যা, এরপর হবে কি জানো? ক্রমযোজিত গণসংখ্যা। এটা আবার কি জিনিস এটা তোমরা পারো, আমি মনে করাই যে ফার্স্টে শ্রেণী ব্যক্তি। আমরা শ্রেণী ব্যক্তি কত থেকে করছিলাম বলো তো? 50 থেকে, 50 থেকে 59, 50 থেকে 59। গত ভিডিও আর কি, গত ভিডিও বলে গত অঙ্কটাতেই তো আমরা এই শ্রেণী ব্যক্তি বের করে নিছিলাম না, বলো তো? 60 থেকে 69, তারপরে হচ্ছে কত 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। এটা কিন্তু আমরা গত ওই অঙ্কটাতে বের করে নিয়েছিলাম, ওইটাই জাস্ট এখানে বসাইলাম। গণসংখ্যা সেম, গত অঙ্কটাতে আমি বের করে নিয়েছিলাম, আমি খাতায় এটা লিখে রাখছি। 3 7 9 8 3, 3 7 9 8 3, 3 7 9 8 3, ঠিক আছে। 3 7 9 8 3। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা। এটা কেমনে বাই করে? প্রথম যা আছে, প্রথম যেটা আছে ওইটা লিখবা, এরপর ওইটার সাথে নিচেরটা যোগ করে বসাবা, মানে এরকম। তাহলে 3 আর 7 যোগ করলে 10, আবার এইটার সাথে ওর নিচেরটার গণসংখ্যা যোগ করে বসাবা। তো 10 আর 9 যোগ করলে হয় 19, আবার এইটার সাথে এই 8 এর যোগ করে বসাবা, তাহলে 19 আর 8 যোগ করলে হয় 27, 27-এর সাথে আবার 3 এর যোগ করো, তাহলে হবে 30। তাহলে কি করতে হবে? প্রথমটার বেলায় যা আছে তা বসাবা, এরপর এগুলাতে কি করতে হবে? ওর নিচেরটা গণসংখ্যার সাথে যোগ করে বসাবা, ওর নিচেরটার গণসংখ্যার সাথে যোগ করে বসাবা। বুঝতে পারছি? বুঝতে পারছি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বাই করে, আশা করি বুঝছো। এবার আসো আমরা গ্রাফ কিভাবে আঁকবো সেটা আমরা দেখি, চলো। তো দেখো, আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য যে সারণী দরকার, সে সারণী তো আমরা করে ফেলছি, তখন আমি এখানে আবার একটু লিখে রাখছি। হ্যাঁ, এখন আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে গ্রাফটা আঁকা। তো গ্রাফ আঁকার জন্য তুমি যেটা করবা, প্রথমেই তোমার কাজ হচ্ছে এই নিচ বরাবর একটা দাগ দিয়ে দিবা, একদম এই দাগের সাথে মিলাইয়া। তোমার যে এটা এখানেই দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি চাইলে এটা এই এই দাগের সাথে মিলাইও দিতে পারো। আমি এখানে দিলাম কেন? আমার এখানে দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি, যাতে আমি ওই ফাঁকা জায়গাটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই দিক বরাবর একটা দাগ দিতে হবে। তা আসলে এই দিক বরাবর একটা দাগ দিয়ে আমি আবার, তো এটা যে এখানে দিতে হবে এমন কথা নেই, এখানেও দিতে পারো। আমি এখানে কেন দিলাম? কারণ এই জায়গাতে আমার খালি জায়গা আছে, ওখানে আমি লিখবো। এবার এই নিচ বরাবর তুমি কি করবা? এই যে দেখো, প্রত্যেক 5 ঘর পর পর একটা গাঢ় দাগ আছে, দেখছো? এই যে প্রত্যেক 5 ঘর পর পর এই ঘরগুলাতে তুমি কি করবা? তোমার এই যে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমাগুলো আছে না, এই যে দেখো বড়গুলা, হ্যাঁ, এই যে এটা 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 এটা, এগুলাকে বসাবা। তুমি একটু খেয়াল রাখবা, প্রথমে তো দিবা কি 0, এবার একটা ঘর ফাঁকা রাখো, এরপর থেকে শুরু করো। তো আমার শুরু হয়েছে 59 থেকে, তাহলে 59, এরপর আছে কি 69, 79, 89, 99। দেখো এই জিনিসগুলোকে বসাইলাম। তো একটা যে বাড়তি রাখলাম, এটার জন্য কি করব? দেখো 59 এর আগে যদি কোনো কিছু আসা সম্ভব হইতো, তাহলে এটা কি আসতো বলো তো? ওটা অবশ্যই আসতো কি 49, না? ওই 49 লিখবা। তো মনে রাখবো অজীব রাখার সময় অবশ্যই 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 একটা তুমি আগে এক্সট্রা নিয়ে রাখবা, তাহলে তোমার জন্য ওই অজীব রেখাটাকে তুমি যখন নিচ থেকে তুলবো এটা খুব সুন্দর হবে। এটা অবশ্যই তুমি একটা এক্সট্রা নিবা। এখন এই ওয়াই অক্ষ, এই নিচের দাগটার নাম দাও এক্স অক্ষ, উপরে যে যেটা দিছো এটার নাম দাও তুমি ওয়াই অক্ষ। এখন এই ওয়াই অক্ষ বরাবর কি করবা?
এই অক্ষ বরাবর অজীব রেখার ক্ষেত্রে আমাকে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাইতে হবে। তো আমার এখানে হাইয়েস্ট আছে 30, তাহলে তুমি এরকম দিবা, দেখো 5, 10, 15, 20, 25, 30। তো এগুলো 5, 10, 5 5 করে কেন দিলাম? কারণ দেখো 1 2 3 4 5, 5টা ঘর আছে এই জন্য। ঠিক আছে, এখন আইরে উড়ে গেল, সমস্যা নাই। যে দেখো এখন তোমার 49 10, 49-এ তো কোনো কি নাই, ক্রমযোজিত গণসংখ্যা নেই, আছে এখানে তো 49ই নেই, তাহলে এটা খালি রাখো। এবার আসো 59, 59-এ ক্রমযোজিত গণসংখ্যা কত? 3, তাহলে এই বরাবর যাবা 1 2 3। এরপরেরটা আছে 10, তাহলে এই বরাবর যাও, এটা হচ্ছে 5 আমরা জানি, এটা হচ্ছে 10, তাহলে এই বরাবর দিবা। এবার হচ্ছে 19, খেয়াল করে এই 69 হয়েছে 19, এই হচ্ছে 15, হচ্ছে 20, তাহলে একটা নিচে 19। আবার 79, এই যে দেখো 79 বরাবর আছে কত? 27, তাহলে এই যে 79 27 যাবা, এই পর্যন্ত হচ্ছে 20 25 26 27। 99, 99-এ কত আছে দেখো? 30, ক্রমযোজিত গণসংখ্যা বলে আবার এইটা দিয়ে ফেলিও না, ঠিক আছে? তাহলে 99-এ আছে 30, এই হচ্ছে আমার 25, এই হচ্ছে আমার 30, দেখো এই বরাবর, হ্যাঁ খেয়াল করছো 30। এবার তুমি এইটাকে আস্তে করে উপরে উঠাই দাও, মনে রাখবা অজীব রেখা কখনো নিচে নামে না, সেবাটা খালি উপরে উঠে। এই আমার অজীব রেখা অঙ্কন করা শেষ। আমি খালি অঙ্কন করলেই তো হবে না, কিছু লেখা লিখতে হবে খাতায়। সেই লেখাটা কি? আসলে সেই লেখাটা লিখি। তুমি দেখো এখানে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত ঘর আছে কয়টা? 1 2 3 4 5। আর পার্থক্য কত? এখানে হচ্ছে 49, এখানে হচ্ছে 59, পার্থক্য 10। তাহলে ঘর আছে 5টা, পার্থক্য 10, ঘর আছে 5টা, পার্থক্য 10। তাহলে পার্থক্য 10-কে তুমি ঘর 5 দিয়ে ভাগ দাও, কত আসে? 2 না? তার মানে কি? তার মানে হলো এক অক্ষ বরাবর বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে কি বসাইছি বলতো? এই জায়গাগুলোতে আমরা শ্রেণী উচ্চ সীমা, তাহলে একবার শ্রেণী উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দেখো ঘর আছে 5টা, ধর্ষীয় 5, তাহলে প্রতি এক ঘরের মান হবে কত? 1। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে, ওই অক্ষ বরাবর কি বসাইছি বলতো? ক্রমযোজিত গণসংখ্যা না? তাহলে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করি। অঙ্কন করা হলো। হ্যাঁ, আমার হাতের লেখা এত খারাপ না, বুঝছো? আমি দাঁড়ায় দাঁড়ায় লিখতেছি, এই জন্য কোনো মতো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। অজীব রেখা অঙ্কন করা হলো, এবার তুমি এটাকে এখানে পিন মারি দিবা, শেষ, তোমার অজীব রেখা অঙ্কন করা শেষ। পরীক্ষায় কি করবা? এক খাতার ভিতরে, এক পৃষ্ঠার ভিতর তুমি এই সারণীটা করবা, এই সারণীটা করবা, এবং অপর পৃষ্ঠায় যাইয়া তুমি সুন্দর করে এটাকে এভাবে পিন মারবা, ঠিক আছে? সুন্দর করে পিন মার, আমি জুম আউট করে দিই তাহলে বুঝাইতে সুবিধা। তুমি, হ্যাঁ, পিন মারবা, পিন মেরে এরপর নিচে বাংলা কথাটা লিখবা। এই হচ্ছে আমার অজীব রেখা অঙ্কন করা শেষ। আসো আমরা নেক্সটে মুভ করি। এরপরে আমরা এখন দেখব আমাদের দ্বিতীয় সৃজনশীল, তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে। এখন আমরা আরো তাড়াতাড়ি আগাইতে পারবো কারণ বক্স দিয়ে দেখতেছি। তো বক্স আর সংখ্যা, এই ধরনের দুই ধরনের কোশ্চেনের ভিতরে পার্থক্য কি? সংখ্যা দিলে তুমি জাস্ট একটা ঘর বাড়তি করবা, সেটা হচ্ছে কিসে? টেলির জন্য, আর বাদ বাকি সবকিছু সেম। দ্বিতীয় কোশ্চেনের ক নাম্বারটা দেখো, আমাদের এখানে কিছু সংখ্যা দিছে যে 4 5 4 6 5 2 1 7, এগুলোর মধ্যক তোমাকে বের করতে বলছে। কি কি দিছে? ক নাম্বার 4 6 5 2 1 7, এগুলা থেকে আমাদেরকে মধ্যক বের করতে বলছে। দেখো এই ধরনের সংখ্যা দিয়ে যদি তোমাকে মধ্যক বের করতে বলে, তোমার প্রথম কাজ কি? এটাকে সাজাবা। কেমনে সাজাবা? ছোট থেকে বড় লেখো, তাহলে কি হবে? 1 2 4
5 6 7 লিখে তুমি এখানে লিখবা যে সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে সাজানো হলো, সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে সাজানো হলো। হ্যাঁ, এখন দেখতে হবে এখানে কতগুলো সংখ্যা আছে। এখানে সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6 নাকি? হ্যাঁ 6। তাহলে n সমান সমান কত পাবো? 6। যা কি বলতো, জোড় না বেজোড়? যা জোড়। মনে রাখবা, এরকম মন্তব্য বাই করতে বললে সংখ্যা দিয়ে আমাদের দুইটা সূত্র, একটা জোড়ের জন্য একটা বিজোড়ের জন্য। আমরা এই একটা অঙ্ক দিয়ে দুইটা করে ফেলবো, যদিও আমাদের এখানে একটাই বের করতে হবে। তাহলে জোড় হইলে আমার সূত্র হচ্ছে কি জানো? মন্তব্য সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। তাহলে এখানে n/2, তার মানে n এর মান 6, 6/2 যোগ 6/2 প্লাস 1। ওকে, তম পদ। তাহলে কততম পদ? 3তম পদ যোগ 4তম পদ। দেখো এই 3 আর 4 কিন্তু যোগ করবে না, এখানে বলছে 3তম পদ আর 4তম পদ। তাহলে 3তম পদ মানে কি 3 নম্বর সংখ্যাটা এখানে কি আছে? 1 2 3, তাহলে 4 আছে। তাহলে 3তম পদ লিখবো 4 যোগ 4তম পদ মানে এখানে 4 নম্বর সংখ্যা 1 2 3 4, তাহলে হচ্ছে 5 ডিভাইড বাই 2। তুমি যদি ক্যালকুলেশন করো আসবে কত? 4 আর 5 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। এটা হচ্ছে আমার মধ্যক। 3 আর 4 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তোমার অঙ্ক ভুল। মনে রাখতে হবে 3তম পদ 4তম পদ। এটা হচ্ছে জোড়ের জন্য সূত্র। কিসের জন্য বললাম? জোড়ের জন্য। যদি বিজোড় হইতো, আমি একটা এক্সাম্পল দেই। যদি বিজোড় হইতো, হ্যাঁ, বিজোড় হইলে কি করতা? সেম ভাবে অঙ্কটা করতা, পাঁচটা এভাবে সাজাইতা। তখন এখানে আরেকটা অ্যাড হইতো, ঠিক আছে? প্রশ্ন চেঞ্জ হয়ে গেলে তখন তুমি এখানে লিখতা কি বলতো? জোড়ের জায়গায়, আচ্ছা আমি এই পাশটায় দেখাই, তুমি লিখতা কি n সমান সমান, এখানে কয়টা হইলো এখন? 1 2 3 4 5 6 7, n সমান সমান 7 যা বিজোড়। ঠিক আছে, তখন তোমার সূত্র হবে কি মন্তকের? খুবই ফাইন সূত্র, সেটা হবে n প্লাস 1 ডিভাইড বাই 2তম পদ। তাহলে n প্লাস 1, n কত এখানে পাইলাম আমরা? এই যে লিখছি, n হচ্ছে 7। তাহলে 7 প্লাস 1 বাই 2তম পদ, তাহলে 8/2তম পদ। তাহলে পাচ্ছি কত? 8/2, তাহলে 4তম পদ। 4তম পদ এখানে কত? কোনটা বলো? 1 2 3 4, তাহলে 5। এখানে মধ্যক হবে কত? 5। তাহলে আমি তোমাকে জোড় সংখ্যক সংখ্যা হইলে কেমনে করবা, বিজোড় সংখ্যক সংখ্যা হইলে কেমনে করবা, দুটোটাই দেখাই দিলাম যাতে তুমি খুব ভালো করে পারো। তা আসো আমাদের ক নাম্বার শেষ। আমাদের ক নাম্বার শেষ। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে প্রচুরক বের করতে বলছে। দেখো, প্রচুরক বের করা হচ্ছে তোমার 2 নং সহজ। কোনো সারণীয় তৈরি করা লাগে না, কিছু তৈরি করা লাগে না, খালি তোমার একটা সূত্র জানা লাগে। সূত্র কি? এটা হচ্ছে খ। হ্যাঁ, প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। এটা হচ্ছে কি আমার বলতো? প্রচুরক বের করার সূত্র l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। তাহলে এটা আমি কি করব? খেয়াল করো, আমার এখানে একটা বক্স দেওয়া আছে। হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বক্সটা। এখানে l মানে কি আমি একটু বুঝাই। হ্যাঁ, নিচে লিখি, এখানে তোমরা এগুলো আগে লিখবা। হ্যাঁ, এখানে l মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী মানে কি? দেখো এখানে তুমি এখানে খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো, এখানে অনেকগুলো গণসংখ্যা দেওয়া আছে। এর ভিতরে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা? অবভিয়াসলি 15। তুমি পাইছো 15, পাইছো 15 কোন ঘরে আছে দেখো তো? 50 থেকে 54 ঘরে। তাহলে তোমার প্রচুরক শ্রেণী হবে কি? 50 থেকে 54। কথা বুঝতে পারছি? তোমার প্রচুরক শ্রেণী কোনটা? 50 থেকে 54। তুমি লিখবা যে
সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে কোন শ্রেণীতে? 50 থেকে 54 শ্রেণীতে। তাহলে এখানে এল মানে হবে কি? এই শ্রেণীর নিম্ন সীমা। নিম্ন সীমা মানে কি? ছোটটা। তাহলে ছোট কত এখানে? 50। তাহলে এল এর মান পাইলাম কত? 50। এবার আছে কি F1। দেখো F1 মানে কি? সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যাটাকে বিয়োগ করবা। যেরকম এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? গণসংখ্যা 15। তার আগের গণসংখ্যা কত? 9। আই রিপিট, সবচেয়ে বেশি যে গণসংখ্যাটা থাকবে তার আগের ঘরের গণসংখ্যাটা থেকে গণসংখ্যাটা ওইটা থেকে বিয়োগ করবা। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা কত? 15। তার আগের ঘরের গণসংখ্যা কত? 9। বিয়োগ করলে কত আসবে? 6। F2 কি? সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে তার পরেরটার গণসংখ্যাকে বিয়োগ করা। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 15, তার পরেরটা হচ্ছে 10। তাহলে 15 - 10 সমান সমান আসবে কত? 5। আরেকটা জিনিস আছে এইচ। এইচ মানে শ্রেণীব্যাপ্তি আমরা জানি। তাহলে 50 থেকে 54 শ্রেণীব্যাপ্তি কত? 50, 51, 52, 53, 54, 5। তাহলে এইচ এর মান হলো 5। আশা করি তুমি এল, F1, F2, এইচ এই জিনিসগুলো খুব সহজে বাইর করতে পারবা। তা আসো, এল এর জায়গায় আমি এখন কত বসাবো? 50। F1 এর জায়গায় বসাবো 6, F2 এর জায়গায় বসাবো 5 ইন্টু এইচ এর জায়গায় কত বসাবো বলো তো? 5। এটা যদি ক্যালকুলেটরে তুমি ক্লিক করো, 50, তাহলে তোমার আসতেছে কত? যে 52.73। তোমার আনসার আসতেছে 52.73। এটা হচ্ছে কি আমার প্রচুরক বের করা শেষ। এই অংশটা অবশ্যই তোমরা আগে লিখবা, এই অংশটা উপরে লিখবা, এটাকে এরপরে নিচে লিখবা। হ্যাঁ, আর এটা জাস্ট উপরে, এটা জাস্ট নিচে। এই তোমার প্রচুরক বের করা শেষ। এবার আসলে আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারে আমাদের কি বলা আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আয়তলেখা অঙ্কন করতে বলছে। আয়তলেখা অঙ্কন করা ভেরি ইজি। তোমার প্রথম কাজ কি? তুমি এরকম গ দিয়ে লিখবা যে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। হ্যাঁ, প্রয়োজনীয় সারণী। তো সারণী যে আঁকবা, তোমার নিচে কয়টা ঘর হবে এটা তুমি কিভাবে বুঝবা? তোমরা স্ক্রিনে দেখো, এখানে টোটাল কয়টা ঘর দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা একটা ঘর, 44 থেকে 40 থেকে 44 এটা একটা ঘর। এরকম করে টোটাল কয়টা ঘর দেওয়া আছে দেখো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, মানে এরকম পাশাপাশি যতগুলা ঘর আছে তুমি নিচের দিকে অতগুলা ঘর দিবা। তাহলে এই হলো আমার একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দেওয়া শেষ। এবার পাশে কয়টা ঘর হবে মনে রাখবা। আয়ত লেখার কথা যদি বলে, যে আয়ত মনে রাখো, আয়ত, আয়ত তিনটা না, তাহলে তিনটা ঘর করবা। ঠিক আছে, এটা কি ফান একটা মনে রাখার জন্য। আয়ত তিনটা অক্ষর, তিনটা ঘর করবা। প্রথম ঘরের নাম দিবা শ্রেণীব্যাপ্তি, নো প্রবলেম। দ্বিতীয় ঘরের নাম দিবা অবিচ্ছিন্ন, তোমাদের একটু আগে শিখেছি না? হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি। আর লাস্টেরটা হবে কি? গণসংখ্যা। ওকে, তাহলে এই যে শ্রেণীব্যাপ্তি তুমি কেমনে বসাবা? তোমার এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো 40 থেকে 44 এগুলো বসাও। 45 থেকে 49, 50 থেকে 54, 60 থেকে 64, আর 65 থেকে 69। আর আছে নাই? গণসংখ্যাগুলো তুমি দেখি দেখি বসাবো। গণসংখ্যা দেওয়া আছে দেখো 8, 9, 15, তারপর হচ্ছে 10, 5, 3। আহা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জায়গায় গণসংখ্যা এনে লিখে ফেললাম। হায় 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 হায়। গণসংখ্যা লেখো 8, 9, 15, 8, 9, 15, 10, 5, 3। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটাতে তুমি কি করবা? একটু আগে তোমাকে শিখেছি, তোমার নর্মাল যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে তার প্রথমটার
পিছনে নিয়ে যাবা 0.5, আর দ্বিতীয় আর কি উচ্চ সীমাটাকে 0.5 সামনে নিয়ে যাবা। সহজে যদি বলি 40-এর আগে কি আছে 39, তাহলে লিখবো 39.5 মাইনাস লিখবো 44, তাহলে 44টা হয়ে যাবে 44.5। আবার আছে 45, 45-এর আগে কি আছে 44, এটাকে লিখবো 44.5, এটাকে লিখবো 49.5। আবার 49.5 এখানে লাগো সহজে 54.5। এই বুঝতেছো? মানে এই পাশে ফার্স্টেরটা যা থাকবে তা থেকে 0.5 পিছনে একবার নিয়ে আসছো তো, এরপরে জাস্ট এখানে যেটা থাকবে ওইটাই আবার এখানে আসবে, এখানে যেটা থাকবে ওইটাই জাস্ট আবার এখানে আসবে, আবার এখানে যেটা আছে ওটা এখানে। সহজ। এটা হবে কি 59.5, আবার 59.5 এখানে দিবা, এখানে হবে 64.5, 64.5 এখানে দিবা, এখানে হবে 69.5। মানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে কি তারা একজন একজনের সাথে কানেক্টেড। মানে প্রথম সারিটা 44.5 শেষ হয়েছে, দ্বিতীয় সারিটা আবার 44.5 শুরু হয়েছে। তারা বিচ্ছিন্ন না, তারা আলাদা না, একত্রিত। এটাই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আশা করি বুঝছো। এবার বাকি কাজ হচ্ছে আমাদের গ্রাফে। আসো আমরা গ্রাফটা দেখি। ওকে, আমাদের আয়তলেখ যদি অঙ্কন করতে দেয় তো প্রথমে হচ্ছে আমাদের সারণী তৈরি করা লাগে। সারণী তো আমরা অলরেডি তৈরি করে ফেলছি, আমি এখানেও এগুলো লিখে রাখছি, ঠিক আছে। তো তোমাকে এরকম একটা গ্রাফ পেপার নিতে হবে, নিয়ে ফার্স্টের নিচে একটা স্কেল দিয়ে দাগ টানবে এভাবে, যেটার নাম দিবে এক্স অক্ষ, এবং উপরের দিকে এরকম একটা টানবে, ঠিক আছে। আমার সাথে সাথে তুমি আঁকো, তাহলে হয়ে যাবে না। এটার নাম দিবে ওয়াই অক্ষ, ঠিক আছে। মনে রাখবে আয়তক্ষেত্রের বেলায় নিচে বসাবে তোমার এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো এবং উপরের দিকে উঠবে গণসংখ্যাগুলো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিভাবে বসাবে দেখো, প্রতি 5 ঘর পর পর একটা গাঢ় দাগ আছে, দেখছো? এই যে প্রতি 5 ঘর পর পর 1 2 3 4, এবার 5 ঘর পর পর আছে। তো তুমি কি করবে, গাঢ় দাগগুলোর নিচে নিচে তোমার এখানে যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো আছে এগুলো একবার একবার লিখবা। এরকম 39.5 একবার লেখো। আমি একটু এভাবে লিখি, দেখো 39.5, এরপর আছে 44.5, এরপর আছে 44.5 কে তুমি আবার লিখবা না, তুমি লিখবা কি 49.5, এরপর লিখবা 54.5, প্রত্যেকটা একবার একবার। তারপর 59.5, তারপরে হচ্ছে কত 64.5, 69.5। তাহলে বিষয়টা কেমন গেল এদিক থেকে এদিকে, মানে এটা দিয়ে শুরু, শুধু প্রথম ঘরের ক্ষেত্রে একটা হচ্ছে, আর বাকি সবগুলা ঘরের ক্ষেত্রে দেখো সরি প্রথম ঘরের ক্ষেত্রে 2টা হচ্ছে, আর বাকি সবগুলো ঘরের ক্ষেত্রে একটা 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 একটা, ঠিক আছে। মানে এই আকারে যাবে। এরপরে তোমার কাজ কি, গণসংখ্যা সর্বোচ্চ যেহেতু 15 আছে, তাহলে এখানে তুমি শূন্য তো এদিকে লিখবে 5 10 15 20 দিয়ে রাখতে পারো, সৌন্দর্যের জন্য, না দিলে সমস্যা নেই। এবার তোমার কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি বরাবর যে গণসংখ্যা আছে সেগুলোকে বসানো। কেমনে বসাবো দেখো, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাবে, কই বাদ নেই। তো প্রথমে দেখো এখানে 39.5 আর 44.5 আছে, এই দুইটাতে গণসংখ্যা 8 আছে, তাহলে আমি 39.5 বরাবর 8 দিয়ে ফেলবো, আবার 44.5 বরাবরও 8 দিয়ে ফেলবো। এরপর আবার দেখো 44.5 এবং 49.5 9 আছে, তাহলে 44.5 একবার দিব কত 9, আবার 49.5 একবার দিব 9। আবার এখানে দেখো 15 কিসে কিসে আছে 49 54, তাহলে 49 একবার 15, 54 একবার 15। আবার 10 কিসে কিসে 54 এবং 59, তাহলে 54 একবার যাবে 10, 59 একবার যাবে 10। 5 59 64, 59 একবার যাবে 5, 64 যাবে একবার 5। 3 64 একবার, 69 একবার, তাহলে 64 একবার যাবে 1 2 3, সরি 64 এখানে 1 2 3 এবং 69 যাবে 3, কোনো সমস্যা নেই। এরপর কাজ কি, তোমার এগুলো জাস্ট মিলাই দেওয়া, এখান থেকে এটা সুন্দর করে আঁকবা স্কেল দিয়ে। হ্যাঁ, আমি তো তোমাদেরকে দেখাচ্ছি সেটআপ, বেশি লড়াচড়া করার সুযোগ নেই। টেনে দিবা টেনে দিবা টেনে দিবা, এটাকে এখানে মিলাই দিবা। এই তোমার আয়তলেখ অঙ্কন করা শেষ। আর এখানে এরকম একটা খাঁজ কাটা দিয়ে দিবা। হ্যাঁ,
এটা মানে বুঝে 0 থেকে এই পর্যন্ত বাকি সংখ্যাগুলো আছে যার তথ্য আমাদের কাছে নাই। এই আমাদের আয়তলেখ অঙ্কন করা শেষ। গ্রাফ তো আঁকা শেষ, আমার পিছনে কিছু লেখা লাগবে। তুমি খেয়াল করো, এই যে 39.5 থেকে 44.5 পার্থক্য কত? 5 ধরতে পারো তুমি। কিন্তু না, তোমার ঘরও আছে 5টা, তাহলে প্রতি ঘরের মান হলো 1। আবার এদিকে তুমি 0 থেকে এতটুকু পর্যন্ত ধরছো 5, আবার তোমার ঘর আছে কয়টা বলো তো? ঘরও আছে 1 2 3 4 5। তো তুমি লিখবা কি? এক অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে কি বসাইছো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে প্রতি এক ঘরকে 1 একক ধরে কি আসছে এটা? ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এই তোমার আয়তলেখা অঙ্কন করা 100% ডান। ওকে, এবার আমাদের লাস্ট সৃজনশীলটা আমরা দেখবো। এই সৃজনশীল করলে আমাদের পরিসংখ্যান ইনশাল্লাহ শেষ। এখান থেকে তোমরা সবকিছু কমন পাবা। তো স্ক্রিনে প্রশ্ন দেখতেছো, এখানে আমাদেরকে ফার্স্টে কি বলা আছে? ক নাম্বারে বলছে প্রচুরক শ্রেণী, শ্রেণী মধ্যমান। আমি এটা তোমাদের পারাই দিব না, কারণ তোমরা পারো। দেখো এখানে প্রচুরক শ্রেণী কত, চিন্তা করো। প্রচুরক শ্রেণী কত? 24 শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এটা কত দেওয়া আছে? 61 থেকে 70। তাহলে তোমার এটা শ্রেণী মধ্যমান তুমি কেমনে বাই করবা? 61 যোগ 70 ভাগ 2, যেটা আসবে ওটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর শ্রেণী মধ্যমান। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, এরপর আসো খ নাম্বার। উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে বলছে। তো তোমার কাজ কি বলতো? তোমার কাজ হচ্ছে আগে লিখবো তুমি মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। মনে রাখবা, মধ্যক যদি নির্ণয় করতে বলে তাহলে তোমার কি করতে হবে? নিচের দিয়ে কয়টা ঘর হবে এটা ডিপেন্ড করে তোমার প্রশ্নের উপর। প্রশ্নে দিয়ে কয়টা ঘর দেওয়া আছে? 1 2 3 4 5 6 7, মানে এদিকে তোমার টোটাল ঘর দেওয়া আছে কয়টা? 7টা। তাহলে নিচের দিকে তুমি 7টা করো। 1 2 3 4 5 6 7। ওকে, গেল। এই পাশে কয়টা করবা? মনে রাখবা মধ্যকের জন্য 3টা করবা। আই রিপিট, যদি বক্স দিয়ে দেয় এরকম তাহলে 3টা করতেছো। তাহলে সংখ্যা যদি দেয়, যদি বক্স না দিয়ে যদি সংখ্যা দিয়ে দেয়, তাহলে অবশ্যই তোমাকে একটা ঘর বেশি করতে হবে, তখন 4টা করবা। এটা মাথায় রাখলে হইতেছে। তাহলে প্রথম ঘরের নাম কি? অ্যাজ ইউজুয়াল শ্রেণীব্যাপ্তি হবে। লেখো শ্রেণীব্যাপ্তি। এরপরেরটা হবে কি? গণসংখ্যা। লাস্টেরটা হবে কি? ক্রমজয়িত গণসংখ্যা। দেখো এগুলো সবকিছু এখন তোমরা পারো। কোনটা কেমনে লিখবা, কি বাই করবা না করবা। হ্যাঁ, ফার্স্টে শ্রেণীব্যাপ্তির দিকে খেয়াল করো। শ্রেণীব্যাপ্তি এতে দেখি দেখি বসাই দেবা। 31 থেকে 40, 41 থেকে 50, দেখে দেখে বসাই দাও তুমি। দেওয়া আছে তোমাকে এগুলা। গণসংখ্যা দেওয়া আছে, দেখি দেখি বসাই দাও। 7 13 12 24 9 5। ক্রমজয়িত গণসংখ্যা কেমনে বাই করে আমরা কি জানি না? প্রথমে যা আছে তা দিবা, এরপরে খালি নিজেটার সাথে যোগ করে বসাবা। তাহলে প্রথমে 7 আসে 7 লেখো, এরপর 7-এর সাথে 13 যোগ করে বসাবা, 20 হবে। 22 বলে 20-এর সাথে যদি তুমি 12 যোগ করো তাহলে হবে 32।
32 সাথে 24 যোগ করো, কত হবে? 46, 56, 56 আর 9 যোগ করলে হবে 65, 65 আর 5 যোগ করলে কত হবে? 70। এই হচ্ছে কি বলতো, আমার সারণী তৈরি করা শেষ। এখন আমাকে মধ্যক বাই করতে হবে। তো মনে রাখবা, আমাদের মধ্যক বের করার জন্য সূত্র আছে। সেটা কি? L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন কত হচ্ছে এখানে, L কি, FC কি, H কি, FM কি, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তাহলে L কিভাবে বাই করবা? ফার্স্টে এখানে তুমি যে n পাইছো না, তুমি লিখবা n/2, এখানে n/2, তাহলে কত হবে? 70/2 সমান সমান কত হবে? 35। এই যে 35, এটাকে তোমাকে দেখতে হবে কোথায় আছে। ক্রমযুক্ত গণসংখ্যার ভিতর দেখো, 7 এর ভিতর কি 35 আছে? মানে 1 থেকে 7 এর ভিতর 35 সংখ্যাটা আছে? নাই। 20 এর ভিতর নাই, 32 এর ভিতর নাই, কার ভিতর আছে? 56 এর ভিতরে আছে। কথা বুঝো, কার ভিতরে আছে? 56 এর ভিতরে আছে। তাহলে এই যে 56 ওয়ালা যে ঘরটা আছে, এই যে 56 ওয়ালা যে ঘরটা আছে, এটা হচ্ছে কি আমার মধ্যক শ্রেণী। তাহলে L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর দুইটা সীমা, একটা উচ্চ সীমা, একটা নিম্ন সীমা। তাহলে আমার L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমার L এর মান হবে কত বলতো? 61। বুঝতে পারছি? না বুঝলে আবার টেনে দেখো। আর FC মানে কি? তুমি এই যে মধ্যক শ্রেণীটা পাইলা, এর আগের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে কি? FC। তাহলে সেটা কত? 32। FM সেটা কি জিনিস? তুমি যে মধ্যক শ্রেণী পাইছো, সেটার গণসংখ্যাই হচ্ছে কি? FM। সেটা কত? 24। আর H মানে কি? শ্রেণী ব্যবধান। 31 থেকে 40 শ্রেণী ব্যবধান কত? হিসাব করে দেখো, 10। এবার এটা এখানে বসাই দিব, জাস্ট মানগুলা। L এর জায়গায় বসবে কত? 61 যোগ N এর জায়গায় বসবে 70, নিচে হচ্ছে 2। FC এর মান কত পাইছি? 32। H এর মান হচ্ছে 10, FM এর মান কত পাইছি? 24। পুরোটা ক্যালকুলেটর করো। তো ক্যালকুলেটর তুমি কেমনে করবে? সহজে করো। 70 কে 2 দিয়ে ভাগ করো, কত আসে? 35। ওই 35-এর সাথে 35 থেকে তুমি বিয়োগ দিবা 32, কত আসে? 3। ওই 3 এর সাথে তুমি গুণ করবা কত? 10/24। কেমনে করবা? গুণ, ব্র্যাকেট ইউজ করবা, 10 দিবা, ভাগ দিবা 24, আবার ব্র্যাকেট দিবা, আসছে কত? 1.25। তার সাথে তুমি যোগ করবা 61, তাহলে আসবে কত? 62.25। এটা হচ্ছে আমার আনসার, মধ্যক। তুমি পুরোটা একসাথে তুলিও, বাট ব্র্যাকেটটা ইউজ করিও, নাহলে আনসার ভুল চলে আসবে। ঠিক আছে? এই হচ্ছে আমার মধ্যক বের করা। এবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বহুভুজ অঙ্কন করা। ভেরি নাইস। এর মাধ্যমে আমাদের শেষ ভিডিও। হ্যাঁ, মানে সব শেষ, পরিসংখ্যানে যা আসতে পারতো তোমাদের। গ নাম্বার, তাহলে ফার্স্টে তোমাকে কি লিখতে হবে? তুমি অলরেডি এতদিনে জানো যে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। কি করবা সারণীতে? ফার্স্টে এদিকে দেখো 3টা ঘর করে ফেলবো আল্লাহর নাম নিয়ে। এদিকে 3টা, আর নিচে কয়টা হবে? এটা এখানে তোমার টোটাল কয়টা সারি আছে? প্রশ্নে এইদিকে কয়টা ঘর আছে? 7টা। তাহলে 7টা করবা। 1, 2, 3, 4, 5, 6, 7। প্রথম হবে কি? শ্রেণীব্যক্তি। দ্বিতীয় ঘর কি হবে? বহুভুজের জন্য তোমার দ্বিতীয় ঘর হবে শ্রেণী মধ্যমান। এবং লাস্টেরটা হবে কি? গণসংখ্যা। তাহলে তোমার শ্রেণীব্যক্তি, তুমি কি করবা? শ্রেণীব্যক্তি তুমি লিখবা
তোমার যেগুলো দেওয়া আছে, যেরকম 31 থেকে 40, ওগুলো লেখো, শ্রেণীতে দেওয়া আছে। ওকে, গণসংখ্যা কি করবা, যেগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে? 7, 13, 12, 24, 7, 13, 12, 24, আর এগুলো হচ্ছে গণসংখ্যা। বারবার এই ভুলটা করতেছি আমি। 7, 13, 12, 24, 9, 5, 9, 5। ওকে, হ্যাঁ, 9, 5। আর শ্রেণী মধ্যমান কি? এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে আসবে কত আমি জানি, 35.5। তার সাথে 10 যোগ করো, কত আসবে? এই হচ্ছে আমার বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। বাকিগুলো আমরা এখন গ্রাফের ভিতরে দেখবো কেমনে আঁকবা, কি লিখবা না লিখবা, আসো দেখে। বহুভুজ অঙ্কন করার জন্য সেম আগের মতো তুমি নিচে একটা দাগ দিবা, আবার সাইডে একটা দাগ দিবা, ঠিক আছে? ওকে, এখানে 0 দিবা, আর এখানে দিবা এক্স, এখানে দিবা ওয়াই। এই নিচের যে গাঢ় দাগগুলো আছে, এদের সবার নিচে তুমি কি করবা জানো? শ্রেণী মধ্যমান গুলো লিখবা। একটু মনে রাখবা, বহুভুজের ক্ষেত্রে তুমি একটা ঘর খালি রেখে তারপরে করা শুরু করো। তাহলে তোমার শ্রেণী মধ্যমান কত? 35.5। তো এখানে লিখবা 35.5। এরপর আছে কত? 45.5। এভাবে লিখে, হ্যাঁ, সুন্দর হবে। তারপর অবশ্যই 55.5 হবে, 65.5, 75.5, আর আছে, হ্যাঁ, 85.5 পর্যন্ত আছে, 5। আর এদিকে যেহেতু গণসংখ্যা বসানো লাগবে, তোমার হাই শেষে 24, তাহলে তুমি এখান থেকে 5, 10, 15, 20, 25 পর্যন্ত দিয়ে দিলে এনাফ। এবার যা সেই বরাবর তুমি ফোঁটাগুলো দিবা। তো দেখো 7 প্রথমে আছে 7, তাহলে এই ঘরে হবে 7, 7-এ দাও। এরপরে 45-এ আছে 13, এই যে 45, এ বরাবর দিবে তুমি 13, 11, 12, 13। এই যে এই বরাবর 10 না, এর উপরে উঠলাম 3 ঘর। 55.5-এ আছে 12, এই হচ্ছে 55.5, এতে আছে 12। তাহলে আসো আমার এই যে 10, 11, 12। 65.5, এতে আছে আমার কত, কই গেল? 65.5 আছে 24, তাহলে 65.5 আমি দিব। এবারে উঠবো 5, 10, 15, 20, এখানে হবে 25, যেহেতু 24 তাহলে এই জায়গায় দিব। 75.5-এ আছে আমার 9, তাহলে আমি যাব 5, 10, তো এখানে দিব 9। 85.5-এ আছে কত? 5, তাহলে এই বরাবর দিয়ে দিব। দেওয়ার পরে তোমার কাজকে, এই যে একটা ঘর বেশি এখানে পাচ্ছি, এরকম একটা খাস কাটা দিবা। দেওয়ার পরে এই জায়গা থেকে তুমি টানো, হ্যাঁ, আর কি বিন্দু বিন্দু জাস্ট মিলাই দাও, একটু সুন্দর করে মিলাবা স্কেল দিয়ে। ব্যাস, এই হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কন করা শেষ। এরপর আমাদের কিছু বাংলা কথাবার্তা লিখতে হবে, একটু বুঝো খেয়াল করে। এদের মাঝখানে পার্থক্য কথা দেখো, 35.5 থেকে 45.5, তাহলে 10, সেখানে ঘর আছে 5টা। আবার এখানে আমি এখান থেকে এতটুকু 5 দিছি, আছেও 5টা ঘর, তাহলে এক চক্ষে কি হলো, আছে 10, 5টা ঘর, পার্থক্য আছে 10, কিন্তু ঘর হচ্ছে 5টা। পার্থক্য 10, ঘর 5। তো তুমি লিখবা, তুমি খাতায় লিখবা, পিছনে না, যে এক চক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে। 2 একক কেন লিখছি দেখো, ঘর আছে, খেয়াল করে, ঘর 5টা, ঘর কয়টা? 5টা। পার্থক্য কত? 10, তো 10কে 5 দিয়ে ভাগ দাও, কত আসবে? 2। পার্থক্যকে ঘর সংখ্যা দিয়ে ভাগ, পার্থক্যকে ঘর সংখ্যা দিয়ে ভাগ, ঠিক আছে? ধরে এক চক্ষ বরাবর কি বসাইছি? শ্রেণী মধ্যমান। ও
ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে। কেন 1 একক ধরে? কারণ এখান থেকে এখানে পার্থক্য 5, 0 থেকে 5 ধরছি, আবার ঘরও আছে 5টা, তো 5কে 5 দিয়ে ভাগ করলে আসবে কত? 1। গণসংখ্যা বসিয়ে কি অঙ্কন করছি? বহুভুজ অঙ্কন করা হলো। ওকে, ফাইন। এই আমার বহুভুজ অঙ্কন করা শেষ। এই লেখাটা তোমরা খাতায় লিখবা, আর কি ধরো এইখানে লিখছো তো তুমি পৃষ্ঠা উল্টাইয়া তুমি ওই পাশে কি করবা, এটাকে পিন আপ করে নিচে লেখাটা লিখে দিবা, শেষ, ফাইন। তো এই হচ্ছে তোমাদের পরিসংখ্যানে আসার মতো যাবতীয় সবকিছু। আর তোমরা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি কমেন্ট সেকশনে তোমাদের প্র্যাকটিস করার জন্য এটা শিট দিয়ে দিব, ওইটা থেকে তুমি প্র্যাকটিস করবা। ওইখানে প্রচুর ক দেওয়া আছে, কগুলো তুমি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার এই অধ্যায় থেকে আর ঝামেলা হবে না। মনে রাখবা এই অধ্যায় থেকে তুমি অনেক নাম্বার পাবা। তুমি সৃজনশীলে এখান থেকে 20 নাম্বার পাবা, 20 নাম্বার আনসার করতে পারবা। এরপরে হচ্ছে তোমার এমসিকিউতে আই থিঙ্ক 5টা তো পাবা ইনশাল্লাহ, আর সিকিউ মিনিমাম তো 2টা দেওয়ার কথা। এসকিউ, তাহলে এসকিউ, এমসিকিউ, সিকিউ, তাহলে তুমি এই একটা অধ্যায়, জাস্ট একটা সিঙ্গেল অধ্যায় করলে তুমি 29 থেকে 30 নাম্বার পাইতে পারো। তোমার পাস হয়েছে কততে? 30-এ। তাহলে এক অধ্যায় করেই তুমি দেখো পাস শুয়ে ফেলতেছ। এর থেকে আর মোক্ষম সুযোগ নেই। আজকে এই যে কতক্ষণ ছোট একটা ভিডিও, এটা যদি ভালো করে দেখো, প্র্যাকটিস গুলো করো, তুমি এই 33 নাম্বার পাওয়া যায় একদম শিওর ইনশাল্লাহ। 33 না, সরি 29, 30 নাম্বার পাবা ইনশাল্লাহ শিওর। তাহলে এটা তুমি কেন মিস দিবা? তোমাদের গণিত এবার ভালো করে একদম সহজ। যদি একটু ভালো করে ভিডিওটা দেখছো, কোনো পার্ট না বুঝলে আবার একটু টেনে দেখো, তাহলে হয়ে যাবে। কমেন্ট সেকশন চেক করিও, ওখানে দেখবো আমি কিছু দিয়ে আছে, একটা শিট দিয়ে দিব অথবা নোট দিলে দিতে পারি, ওগুলো খেয়াল রাখিও শর্টকাটে, তাহলে ইনশাল্লাহ সবকিছু মনে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। পড়ো, ভালো রেজাল্ট করতে পারবা।